আসসালামু আলাইকুম। পাপেলোডিকা শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের এডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে এবং এডমিশন টেস্টের মাধ্যমে বা ডিপ্লোমা এডমিশন টেস্ট দিয়ে আমরা অনেকে আমাদের স্বপ্নের প্রতিষ্ঠানে চান্স পেয়েছি। তো যারা এবার এডমিশন টেস্ট দিয়ে আপনারা আপনাদের বিভিন্ন পলিটেকনিকে চান্স পেয়েছেন, আপনাদের সবাইকে আমাদের পাপেলোডিকার পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আহ যেহেতু আমরা এখন চান্স পেয়ে গেছি, আমরা পলিটেকনিকে ভর্তি হব। ভর্তির পর থেকে আমাদের বা এখন থেকেই যেহেতু আমাদের পলিটেকনিকে পড়ার একটা স্বপ্ন নিয়ে আমরা এডমিশন টেস্ট দিয়েছি, এডমিশন টেস্টে উত্তীর্ণ হয়েছি। তো এর পরবর্তী ধাপগুলা কিভাবে আমরা অতিক্রম করতে পারি, আমাদের এই যে ডিপ্লোমার 4টা বছর আমরা কিভাবে এই 4টা বছর আমরা কিভাবে ফুলফিল ইউটিলাইজ করতে পারি, ব্যবহার করতে পারি, এবং এই 4টা বছর কাজে লাগিয়ে আমরা কিভাবে ভালো কিছু করতে পারি, এই সম্পর্কিত আজকে আমরা সমস্ত কিছু নিয়ে কথা বলবো। ঠিক আছে? আর আপনাদের প্রথম সেমিস্টারে কিভাবে ভালো রেজাল্ট করা যায়, আমরা কোন সাবজেক্টের দিকে ফোকাস করব, আমাদের পরীক্ষা ফার্স্ট সেমিস্টার সমাপনী পরীক্ষা কবে থেকে ক্লাস শুরু, এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা হবে আমাদের আজকের এই ক্লাসে। তো আশা করব আজকের এই ক্লাসটা আপনারা সকলেই খুবই এনজয় করবেন। আজকের এই ক্লাসটা আপনারা সকলেই খুবই এনজয় করবেন। ঠিক আছে, পর্ব পরিকল্পনা নিয়ে কথা বলি। প্রথম সেমিস্টারের একটু পর্ব পরিকল্পনা নিয়ে যদি কথা বলি, আমি একটু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে, ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে ক্লাস শুরু হবে এবং ক্লাসটা শুরু হবে 15 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে, মানে এই মাসের মধ্যেই কিন্তু আপনাদের ক্লাসটা শুরু হতে যাচ্ছে। দেখেন, এখন আমরা সরাসরি আমাদের মূল কার্যক্রমে চলে যাই। অনেক কথাবার্তা বললাম, তো এখন আসলে একটু পড়াই ফিরে যাই। ঠিক না? আমরা একটু আমাদের প্রথম সেমিস্টারটা দেখি, বুঝি আমাদের কি কি পড়তে হবে, এই বিষয় নিয়ে একটু কথা বলি। তো আপনাদের ক্লাসটা শুরু হবে কবে থেকে স্যার? এই মাসেই কিন্তু আপনাদের ক্লাসটা শুরু হয়ে যাবে, অর্থাৎ 15 থেকে 30 সেপ্টেম্বরের ভিতরে আপনাদের ক্লাসটা শুরু হয়ে যাবে এবং ধারণা করা হচ্ছে যে 15 সেপ্টেম্বর থেকে বা 20 সেপ্টেম্বরের মধ্যে আপনাদের ক্লাসটা কিন্তু আপনাদের প্রতিষ্ঠানে ক্লাসটা কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, আচ্ছা। তারপরে স্যার, পর্ব মধ্য পরীক্ষা, এটা নিয়ে একটু কথা বলি। এটাকে আমরা মিড টার্ম বলতে পারি, মিড টার্ম পরীক্ষা। এই মিড টার্ম পরীক্ষাটা হয় 20 থেকে 30 মার্কসের। এটা এক একটা প্রতিষ্ঠানে এক এক রকমের পরীক্ষা নিয়ে থাকে। কোনো প্রতিষ্ঠানে দেখবেন 20 মার্কসের পরীক্ষা নেয়, অথবা কোনো ক্ষেত্রে দেখা যায় 30 মার্কসের একটা পরীক্ষা নেই। সো সেটার আলাদা একটা সিলেবাস থাকে। তো সেই সিলেবাস অনুসারে আসলে পরীক্ষাটা হয় এবং এই পরীক্ষাটা হয়ে যাবে স্যার 12 থেকে 20 নভেম্বরের মধ্যে। তাহলে আপনাদের যদি একটু চিন্তা করেন, ধরেন সাপোজ আমি যদি মনে করি যে আপনাদের 20 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে, তাহলে এই সেপ্টেম্বর মাসে আপনারা ক্লাস পাবেন মাত্র 10 দিন। ঠিক আছে? আর যদি 12 নভেম্বর থেকে আপনাদের মিড টার্ম পরীক্ষা শুরু হয়ে যায়, 12 নভেম্বর থেকে যদি মিড টার্মটা শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখেন মাঝখানে 1 মাস পাইছেন, তার মানে এখানে ধরেন 30 দিন, আর এইদিকে পাইলেন কতদিন? 12 দিন। দেখেন তো স্যার, এই পর্ব মধ্য পরীক্ষা বা মিড টার্ম পরীক্ষার আগে আপনাদের সময়টা কতদিন? টোটাল 52 দিন সময় পাইছেন আপনি। অর্থাৎ 52 দিন পরেই ক্লাস শুরু হওয়া, 52 দিন, 50 থেকে 52 দিন সময়ের মধ্যেই কিন্তু আপনাদের মিড টার্ম পরীক্ষা শুরু হয়ে যাবে। ওকে, আচ্ছা। মিড টার্ম পরীক্ষার পরে আমাদের ক্লাস চলবে কয়েকদিন মাত্র। মিড টার্ম পরীক্ষার পর আসলে ক্লাস বেশি দিন হয় না। ঠিক আছে? আর প্রতিষ্ঠানগুলোতে যখন যাবেন ক্লাস করবেন, দেখবেন একদিনে একদে শুরু হয়ে যাবে। এই পরমধ্য পরীক্ষার আগে হয়তো বা একটু রেগুলার ক্লাস হবে, তারপরেও যে ক্লাসটা হবে সেগুলো মনে করেন যে ম্যারাথন ক্লাসের মতো। এক ক্লাসে দেখবেন 2 অধ্যায় 3 অধ্যায় শেষ করে দিয়ে গেছে, আপনারা হয়তো অতটা ভালো করে বুঝতে পারবেন না। সেজন্য আপনি যদি বেসিকটা করতে চান, সেক্ষেত্রে আপনার এখন থেকেই ক্লাসটা শুরু করা দরকার। আপনি যদি এখন দেখেন এখন আপনার কোনো কাজ নাই, আপনি এখন থেকে যদি পড়াশোনাটা শুরু করেন, আপনি কিন্তু অনেকটা আগাই থাকলেন। এবং আমরা যে কাজটা করে থাকি, দেখেন পাপুলারিটিকার যে কাজটা করে থাকে, আমি একটু পরে বলবো, আরো ভেঙে বলবো প্রত্যেকটা বিষয়, যে আপনাদের যে যাদের ইচ্ছা হচ্ছে ডুয়েট এডমিশন, সো ডুয়েট এডমিশন টেস্টের সিলেবাসটা ম্যাথমেটিক্স 1 বলেন, ম্যাথমেটিক্স 2, ম্যাথমেটিক্স 3 90% কভার করে ফেলে। ঠিক আছে? তাহলে এখন থেকে আমরা যদি ম্যাথমেটিক্সটাকে ডুয়েট এডমিশন টেস্টের আদলে পড়াশোনা করি, সেক্ষেত্রে একই সাথে আমার একাডেমিক শেষ হচ্ছে, একই সাথে স্যার আমাদের ডুয়েট শেষ হচ্ছে। আবার ফিজিক্স 1 কথা বলি, ফিজিক্স 1 সেম একই কাহিনী। ফিজিক্স 1 অনেক কিছু আছে যেগুলো আমাদের ডুয়েট এডমিশন টেস্টের সিলেবাসে আছে। তাহলে এখন থেকে আমরা যদি ডুয়েট এডমিশন টেস্টের আদলে ফিজিক্স 1টাকে পড়ে ফেলি, আমাদের স্যার ডুয়েট এডমিশন টেস্টের 50% প্রিপারেশন কিন্তু এখন থেকে হয়ে যাবে, একই সাথে একাডেমিক, একই সাথে ডুয়েট এডমিশন টেস্টের। ঠিক আছে? আর এই সময়টা যেহেতু আমরা ফ্রি আছি, তাই এই সময় আমি যতটুকু প্রেশার নিতে পারবো বা যতটুকু পড়তে পারবো, যখন আমাদের প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়ে যাবে পুরাদমে, তখন কিন্তু আমি অতটুকু এফোর্ট দিতে পারবো না। সেজন্য আমি সাজেস্ট করব, পড়াশোনার মধ্যে কোনো বিরতি নাই। অনেকে চিন্তা করতেছেন যে কি আমাদের এখন রেজাল্ট দিল, ভর্তি হই, তারপরে আমি পড়াশোনা শুরু করব। কিন্তু না স্যার, আপনি একটু তাকিয়ে দেখেন এদিকে।
আপনি যদি প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয় সেই আশায় যদি বসে থাকেন স্যার, তাহলে পরবর্তীতে যায় দেখবেন সব সরিষার ফুল। কারণ ম্যাথমেটিক্স 1 এর বইয়ের মধ্যে হচ্ছে 15টা অধ্যায় স্যার, ফিজিক্স এর মধ্যে সেম একই কাহিনী। এরকম আপনার কিন্তু 6 থেকে 7টা কোর্স থাকবে আপনার সেমিস্টারে। তো এই যে 6 থেকে 7টা কোর্স যে আপনার আছে, এই 6 থেকে 7টা কোর্স যদি আপনি পড়তে চান, এই বাহিনীর দিনে কি পড়া সম্ভব স্যার? তাহলে এরপরে দেখেন স্যার, এইদিকে আপনি ক্লাস এখানে কতদিন পাচ্ছেন? 10 দিন। তারপর আপনার পরীক্ষা কত তারিখ থেকে শুরু হয়ে যাবে? জানুয়ারির, অর্থাৎ জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যেই আপনার কিন্তু পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে। তার মানে এইখানে আর আপনি সময় পাচ্ছেন, দেখেন এখানে যদি আমি 1 মাস চিন্তা করি তাহলে 30 দিন ধরে, তাহলে এইদিকে হচ্ছে কতদিন স্যার? 40 দিন, আর এইদিকে হচ্ছে 52 দিন। দ্যাট মিনস কত হয়েছে স্যার? 92। দ্যাট মিনস আপনার 3 মাস সময় পাচ্ছেন ক্লাসের জন্য টোটাল। এই 3 মাসের মধ্যে আবার ছুটি আছে, বন্ধ আছে, তাহলে আলটিমেটলি ঘুরে দাঁড়ায় যে এরকম যে আপনি মাত্র 2 মাসের মতো সময় পাবেন শুধুমাত্র ক্লাসের জন্য। এই 2 মাসে কি 7টা কোর্স, 7টা সাবজেক্ট কমপ্লিট করা পসিবল বলেন স্যার? তাই পড়াশোনার কোনো গ্যাপ নাই, পড়াশোনার কোনো বিরতি নাই, যখনই পাবো তখনই পড়বো আমরা। ঠিক আছে, আমাদের কোনো বিরতি নাই, ছাত্র জীবনে কোনো ছুটি নাই স্যার। আপনি যেদিন সাকসেস হতে পারবেন সেদিনই আপনার ছুটি, এর আগে কোনো ছুটি নাই। আপনি ননস্টপ পরিশ্রম করতে থাকেন, এই পরিশ্রমের ফলটা কিন্তু স্যার আপনি এক সময় অবশ্যই অবশ্যই পাবেন। ওকে, এখন চলেন স্যার আমরা একটু ফার্স্ট সেমিস্টারের কোর্সগুলো একটু যদি দেখি। ওকে, এটা হচ্ছে ম্যাথমেটিক্স 1 এর সিলেবাস। তার আগে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই, আপনাদের ফার্স্ট সেমিস্টারে যে কোর্সগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন ফার্স্ট সেমিস্টারে সবারই কমন সাবজেক্টগুলো হচ্ছে, ফার্স্ট সেমিস্টারে সবারই কমন সাবজেক্টগুলো হচ্ছে, আপনি যে টেকনোলজিরই হন না কেন আপনার এই 3টা সাবজেক্ট কমন থাকবেই। ঠিক আছে, আরো বেশি কমন থাকতে পারে, যেমন ম্যাথমেটিক্স 1 এটা সবারই থাকবে, এটা সকলেরই। ম্যাথমেটিক্স 1 এটা সবারই কমন। ঠিক আছে, তারপরে দেখেন ফিজিক্স 1, আবার আছে স্যার কেমিস্ট্রি, আবার আছে স্যার আমাদের বেসিক ইলেকট্রিসিটি। তো আমি এই 4টা সাবজেক্টের নামই বললাম, ঠিক আছে, আর বাকিগুলো বললাম না। এই 4টা প্রায় সবারই দেখবেন আছে, এইগুলো তো কমন স্যার, ম্যাথমেটিক্স 1, ফিজিক্স 1 বলেন, কেমিস্ট্রি বলেন, এইগুলো প্রত্যেকটা শিক্ষার্থীরই আছে। আপনি যে টেকনোলজির হন না কেন আপনাকে ম্যাথমেটিক্স 1 পড়তে হবে, ফিজিক্স 1 পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে। এখন এই ম্যাথমেটিক্স 1 এর মধ্যে স্যার অধ্যায় হচ্ছে 15টা, ফিজিক্স 1 এর ঠিক সেম কয়টা অধ্যায় স্যার? 15টা অধ্যায়। ওকে, এখন আসেন স্যার আমি একটু ম্যাথমেটিক্স নিয়ে কথা বলি। কারণ হচ্ছে আপনাদের এই প্রথম সেমিস্টারে যে সাবজেক্টটা সবচেয়ে বেশি ভুগাবে, যে সাবজেক্টটা আপনারা সবচেয়ে বেশি কঠিন মনে করবেন, সেটাই হচ্ছে ম্যাথমেটিক্স 1। এবং আমার ক্লাস যদি আপনি রেগুলার করেন তাহলে ম্যাথমেটিক্স এর উপর এমন একটা প্রিপারেশন হবে, পরীক্ষার আগে যে আপনার ম্যাথমেটিক্স নিয়ে ভয় থাকবে সেই ভয়টা কিন্তু আর থাকবে না, একদম ভয় ভীতি যাই হোক সব দূর হয়ে যাবে, এবং ম্যাথমেটিক্স আপনি নিশ্চিত এ প্লাস পাবেন। আমার ক্লাস যদি কোনো শিক্ষার্থী রেগুলার করে সে নিশ্চিত ম্যাথমেটিক্স এ প্লাস পাবে, নিশ্চিত থাকেন। আমি যে বিষয়গুলো পড়াবো সেইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমার প্রত্যেকটা বিষয় যদি কোনো শিক্ষার্থী ক্লাস নোট করে তার বই কেনার প্রয়োজন নাই। ওকে, চলেন তাহলে আমরা আশা করি দেখতে পাচ্ছি। ওকে, এখন ম্যাথমেটিক্স 1 এর মধ্যে স্যার কয়টা অধ্যায় বলছিলাম? 15টা অধ্যায়। একটু দেখেন আপনার 9, 10 এ যে বিষয়গুলো পড়ছেন সেইগুলো কিন্তু আর এখানে নাই, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের জন্য একদম নতুন। আপনি নির্ণায়কের ক্ষেত্রে নির্ণায়ক আগে কখনো পড়েন নাই, এটা টোটালি নতুন। আপনি ম্যাট্রিক্স এটা কখনো পড়েন নাই, এটা টোটালি নতুন। আপনি হয়তো বা বহুপদী পড়েছেন, বাট এটা কিন্তু যারা উচ্চতর গণিত পড়ছেন তাদের বহুপদী হয়তো বা কিছুটা পড়েছেন, বাট বহুপদী এখানে টোটালি ভিন্ন, এটা আপনাদের জন্য একদম নতুন। তারপরে স্যার এই যে কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা, চৌথ অধ্যায় ম্যাথমেটিক্স 1 এর, এটাও আপনাদের জন্য একদম নতুন। তারপরে স্যার বিন্যাস বলেন, সমাবেশ বলেন, এই দুটো একদম নতুন। এখানে সংযুক্ত কোণের ক্ষেত্রে এবং ত্রিকোণমিতিক অনুপাত, এইগুলো হয়তো 9, 10 এর সাথে কিছুটা মিলবে, 9, 10 এর সাথে কিছুটা মিলবে, বাট পুরাটা না। বাট এই যে পরবর্তী যেটা আছে রূপান্তর সূত্র বলেন, গুণিতক কোণ, বিপরীত বৃত্তীয় ফাংশন, এইগুলা কিন্তু স্যার একদম আপনাদের জন্য নতুন। তারপর হচ্ছে ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম, একদম নতুন। তারপরে হচ্ছে অধ্যায় 13 দৈর্ঘ্য এবং স্থানাঙ্ক, যাদের উচ্চতর গণিত পড়েছেন তারা হয়তোবা এই যে এই 14 এবং 13 নম্বর এবং 14 নম্বর এই অধ্যায়টাতে কিছুটা সুফল পেতে পারে, বাট পুরাটা না। এবং এই বৃত্ত, এটা তো স্যার আমাদের জন্য একদম নতুন। তাহলে এই যে দেখেন স্যার ম্যাথমেটিক্স 1 এর 15টা অধ্যায়, এখন একটা অধ্যায়ে যদি স্যার আপনার 1 থেকে 150 মতো ম্যাথ আছে,
ধর মিনিমাম 100 ম্যাথের মধ্যে থাকতে পারে, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক মিলিয়ে। তাহলে স্যার কেমনি পড়বো আমরা? সো চিন্তার কোনো কারণ নাই, যদি এখন থেকে পড়াশোনাটা শুরু করি আশা করি ম্যাথমেটিক্স ওয়ানটা সহজ হয়ে যায়। ওকে, আচ্ছা, তারপর একটু যাই আমরা। এখন আপনাদের একটু পরীক্ষার মধ্যে যে প্রশ্ন আসবে, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন কাঠামো নিয়ে যদি একটু কথা বলি, আমাদের পরীক্ষার মানবন্টনটা যদি একটু দেখি, আমাদের ফাইনাল পরীক্ষার মানবন্টন, যেমন আমি ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে একটু কথা যদি বলি, আমাদের ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে 3 ক্যাটাগরির কোশ্চেন আসে, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত আর হচ্ছে রচনামূলক। কয় ক্যাটাগরি কোশ্চেন স্যার? 3 ক্যাটাগরি, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত আর হচ্ছে রচনামূলক। এখন অতি সংক্ষিপ্ত বলতে যে একদম ছোট বিষয়টা এরকম না, মোটামুটি এটার ক্ষেত্রে আমাদের ভালো প্রায়োরিটি দিতে হয়। আমাদের এই ক্ষেত্রে 10টা কোশ্চেন থাকে, 10টারই আনসার করতে হয় এবং মার্কস হচ্ছে 20, অর্থাৎ পার মেতে 2 করে মার্কস। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্রথম যে ভাগটা থাকে ক বিভাগ, অতি সংক্ষিপ্ত কোশ্চেন, এই ক্ষেত্রে আমাদের 20 মার্কসের কোশ্চেন থাকে। 10টা কোশ্চেন থাকে, 10টা কোশ্চেনে আনসার করতে হয়, কোনো অল্টারনেটিভ কোশ্চেন কিন্তু এই ক্ষেত্রে থাকে না। সেম ভাবে সংক্ষিপ্তর ক্ষেত্রেও আমাদের 10টি কোশ্চেন থাকে এবং প্রত্যেকটার মার্কস হচ্ছে 3 করে, দ্যাট মিন্স 3 10 30। আমি যদি একটু লিখি, আমাদের প্রত্যেকটার মার্কস কত? 2 করে। কয়টা কোশ্চেন আনসার করতে হবে? 10টা। টোটাল মার্কস কত স্যার? 20। এবং তারপরের বিভাগে থাকে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে হচ্ছে প্রত্যেকটার মান হচ্ছে 3 করে, 10টা কোশ্চেন আনসার করতে হয়, এক্ষেত্রে হচ্ছে কত? 30। তারপরে স্যার রচনামূলক থাকবে 7টা, এখানে অল্টারনেটিভ আপনি পাবেন। রচনামূলকে 2টা অল্টারনেটিভ কোশ্চেন থাকে, ঠিক আছে? টোটাল 7টা থাকে, 7টা থেকে 5টা আনসার করতে হয় এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 8 করে। তাহলে কত হয় স্যার? 5 আর 8 গুণ করলে 40। এই যে স্যার আপনার মানবন্টন, টোটাল আপনাদের 90 মার্কসের একটা পরীক্ষা হবে সেমিস্টার ফাইনালের ক্ষেত্রে। ওকে, এবং এখান থেকে যদি আপনি 80% মার্কস কভার করতে পারেন, দ্যাট মিন্স 72 এর উপরে যদি মার্কস আপনার থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এ প্লাস পাবেন। মানে এ প্লাস যদি পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই 72 মার্কস কিন্তু আপনাকে পেতে হবে। যদি 72 মার্কস আপনি পান, তাহলে কিন্তু আপনি এ প্লাস, না হলে কিন্তু এ প্লাস না। ঠিক আছে, চেষ্টা করবেন যাতে আপনার সিজিপিএ আউট অফ 4 থেকে 4 থাকে। আমাদের এই পাপুলারিটির আপনাদের অনেক বড় ভাই আছে, ঠিক আছে, যারা কিন্তু সিজিপিএ 4 থেকে 4 পেয়েছে, আউট অফ 4 থেকে 4 পেয়েছে। তো আপনি যদি চেষ্টা করেন, এটা অসম্ভব কিছু না। এটা আপনি এখন থেকে পড়াশোনাটা যদি শুরু করে দেন, আপনি আশা করি অবশ্যই 4 এ 4 পাবেন। তো আশা করি আপনারা মোটামুটি প্রশ্ন প্যাটার্ন, প্রশ্নের মানবন্টন, কোন বিষয়ে পড়তে হবে না পড়তে হবে, সেগুলো সম্পর্কে ধারণা পাইছেন। আর ডুয়েট এডমিশন টেস্টের যে কথাটা বললাম স্যার, আমাদের অনেকেরই স্বপ্ন ডিপ্লোমা করার পরে স্যার আমরা ডুয়েটে ভর্তি হব, ডুয়েট থেকে আমি বিএসসিটা কমপ্লিট করব। ঠিক আছে, তাদের জন্য স্যার এই যে দেখেন প্রথম সেমিস্টারের যে ম্যাথমেটিক্স 1 এর যে বইটা, এই ম্যাথমেটিক্স 1 এর প্রত্যেকটা অধ্যায় স্যার আমাদের ডুয়েট এডমিশন টেস্টের সিলেবাসে আছে। সো ম্যাথমেটিক্স 1টা ভালো করে পড়লে একই সাথে আমাদের একাডেমিকটাও হয়ে যাবে এবং একই সাথে আমার ডুয়েট এডমিশন টেস্টেরও প্রিপারেশনটা হয়ে যাবে। সো আমরা কেয়ার প্রোগ্রামে কিন্তু আমাদের শিক্ষার্থীগুলোকে এইভাবেই তৈরি করি যাতে তারা একই সাথে একাডেমিকটাও ভালো করতে পারে এবং একই সাথে যাতে তারা ডুয়েট এডমিশন টেস্টের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন যাতে নিতে পারে। ঠিক আছে, আমি যদি একটু বলি, আপনাদের ডুয়েট এডমিশন টেস্টের ক্ষেত্রে কিন্তু কত মার্কসের কোশ্চেন হবে জানেন? আপনাদের ডুয়েট এডমিশন টেস্টে টোটাল 300 মার্কসের কোশ্চেন হয়, টোটাল 300 মার্কসের কোশ্চেন হয়। সেই ক্ষেত্রে আমাদের দুই ভাগে ভাগ করা থাকে, নন টেক আর হচ্ছে টেকের। তো এই নন টেকের ভিতরে থাকে স্যার আমাদের ফিজিক্স, থাকে ম্যাথ, থাকে স্যার কেমিস্ট্রি, ঠিক আছে, এবং থাকে স্যার আমাদের ইংলিশ। ওকে, এখন এই যে ফিজিক্স, আমরা যে ফিজিক্স 1 এবং ফিজিক্স 2 পড়বো, এখান থেকে কিছুটা কমপ্লিট হবে, বাট আমাদের কিন্তু আরো এক্সট্রা পড়তে হবে এবং সেই এক্সট্রা পড়ানোটা আমরা কিন্তু আমাদের কেয়ার ব্যাচের শিক্ষার্থীদেরকে পড়াই দিই। আর টেকনোলজি সাবজেক্ট হচ্ছে আপনি যে টেকনোলজিতে পড়াশোনা করতেছেন সেই টেকনোলজি থেকে কিন্তু কোশ্চেন হবে। ঠিক আছে, এখন এই টেকনোলজির যে সাবজেক্টগুলো আছে, এটা মোটামুটি আমরা সবাই পারবো, কারণ আমরা 4 বছর এইটার উপরে যেহেতু পড়াশোনা করতেছি, এটা থেকে সবাই মোটামুটি আমরা আনসার করতে পারি। কিন্তু স্যার আমরা আনসার করতে পারি না এই নন টেকের সাবজেক্টগুলো থেকে। ঠিক আছে, সেই জন্য যে নন টেকে ভালো করবেন তার নিশ্চিত ডুয়েটে চান্স হবে। এই জন্যই আমি বলি সব সময় যে আপনার ডুয়েট এডমিশনের প্রিপারেশনটা শুরু হোক ফার্স্ট সেমিস্টার থেকে, একদম প্রথম থেকে আপনি শুরু করেন। আশা করি 4 বছর করে যায় আমার এই কথাগুলোর ফল আপনি পাবেন। ফিজিক্স 1 এর ক্ষেত্রে আপনার ফিজিক্স 1 আপনার ফিজিক্স দুইটা পড়বেন, ফিজিক্স 1 এবং ফিজিক্স 2। তো ফিজিক্স 1 এবং ফিজিক্স 2 এই দুইটা যদি পড়েন, তাহলে মোটামুটি বলা যায় যে
60 থেকে 70% একটা প্রিপারেশন হবে। বাকি আমাদের আরো কিছু পড়তে হয়, সেই বিষয়গুলো আমরা আমাদের কেয়ার বয়সের শিক্ষার্থীদের কিন্তু পড়াই দিই বা সেই অনুপাতে আমরা তাদেরকে প্রস্তুত করে থাকি। এবং ম্যাথের ক্ষেত্রে আপনারা 3টা ম্যাথ পড়বেন, ম্যাথ 1, ম্যাথ 2 এবং ম্যাথ 3, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার। সো এই যে 3টা সেমিস্টার ম্যাথ পড়তেছেন, ঠিক আছে, এখানে কিন্তু সবগুলো অধ্যায় আবার ডুয়েটের সিলেবাসে নাই, কিছু অধ্যায় আছে কিছু অধ্যায় নাই। সো যে অধ্যায়গুলো আছে সেগুলো অধ্যায় আমরা কিন্তু খুব ভালো করে পড়াই যাতে তার একের সাথে ডুয়েট এডমিশন টেস্টের প্রিপারেশনটা হয়ে যায়। কেমিস্ট্রির ক্ষেত্রে একই বিষয়, এবং ইংলিশের ক্ষেত্রে ইংলিশের যে আমাদের বইটা দেওয়া আছে আপনাদের, যারা আপনারা বইটা নিছেন, সো এই বইটা পড়লে আর কিছু লাগবে না। এই ইংলিশ বইটা যদি পড়েন, একের সাথে আপনার ডুয়েট এডমিশন টেস্ট, একের সাথে চাকরির প্রস্তুতি, সকল কিছু কিন্তু হয়ে যাবে। সো সকল কিছুই সহজ যদি আপনার চেষ্টা থাকে, ইফোর্ট থাকে। আপনারা সবাই কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হচ্ছেন এবার, তার মানে কি সবাই ভালো শিক্ষার্থী। কিন্তু 4 বছর পরে দেখবেন আপনি এক পর্যায়ে, আরেকজন আরেক পর্যায়ে। সো পার্থক্যটা গড়ে কিন্তু এই 4 বছরের মধ্যে। 4 বছরটা যে ভালোভাবে কাজে লাগায় সে ডুয়েটে যাবে, আর যে 4 বছর ভালোভাবে কাজে না লাগায় সে দেখবেন অন্য জগতে হারিয়ে গেছে। সো কেউ হারিয়ে যাবেন না, যদি ভালো মতো পড়াশোনা করেন, ঠিক আছে, ইনশাল্লাহ এই 4টা বছর নিজেকে একটু দূরে রাখেন, পড়াশোনা করেন, ফিউচার অবশ্যই ভালো কিছু হবে স্যার। একটা মানুষ দেখেন, আপনাদের ডিপ্লোমা করে অনেকে ভালো কিছু করতেছে, আপনার দ্বারাও সম্ভব, আপনার ভিতরে সেই সুপ্ত প্রতিভা আছে, কিন্তু আপনি ভয় পান, আপনার ভিতরে সেই চেষ্টা শক্তি নেই। আপনার টোটাল যদি গাইডলাইন একটা পান, আশা করি ভালো কিছু করতে পারবেন আপনারা সবাই। যে এখন বই নাই, অমুক নাই, তমুক নাই, বইয়ের কোনো প্রয়োজনই নাই স্যার। আপনি কত বাদ দেন, বই বাদ দেন, আপনাকে আমি পড়াবো, ক্লাস নোট দিব, আমার নোট আছে, আমাদের পাবলিকের সুপার সাজেশন আছে উত্তর সহকারে, যেটা পড়লে আপনার 100 প্রিপারেশন সুপার সাজেশন পড়লে, ঠিক আছে, সেখানে ম্যাথের ডাক আছে, আনসার আছে, সবকিছু আছে, এ টু জেড আছে। সো বইয়ের চিন্তা আপাতত বাদ দেন, বই পরে কিনলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট এখন আমরা যা পড়াচ্ছি, এখন থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হয়ে গেছে, আজকে তো আপনাদের সাথে আমাদের প্রথম ক্লাস। সো দেখবেন প্রত্যেকটা ক্লাসেই স্যারে যা পড়াচ্ছে সেটার হ্যান্ড নোট আপনারা পেয়ে যাচ্ছেন, তাহলে আর কি লাগে স্যার। এবং আমি আমার যে ম্যাথ গুলো করে দিবি, এগুলো যদি কেউ নোট করে, নোট করার পরে যদি কেউ পরীক্ষা দিতে চাই, আজকে এই কথাটা বলতেছি, এটা পরীক্ষা দিয়ে এসে পরে বলবেন, আমার প্রত্যেকটা ক্লাস যে হ্যান্ড নোট করবে এবং ওই নোটটা দেখে যে পরীক্ষা দিবে, বই বাদ দেন, ওই নোটটা দেখে যে পরীক্ষা দিবে, সে 100-এ 100 এ প্লাস পাবে। আমার পড়াশোনার বাহিরে বা আমি যেগুলো পড়াই এর বাহিরে পরীক্ষায় কোনো কিছু আসবে না। আপনার পরীক্ষায় আমার লেকচার থেকে 100% কমন পড়বে এবং আপনি নিশ্চিত এ প্লাস পাবেন যে আমার রেগুলার ক্লাস করবে। এটা পরীক্ষা দিয়ে আইসা পরে বলবেন যে স্যার উনি স্যার এটা বলছিল। অথবা আপনার বড় ভাই আছে, আমাদের এই পেজে অনেকে আপনাদের বড় ভাই পাবেন, তাদের সাথে একটু যোগাযোগ করে দেখেন যে রনি স্যারের ক্লাস থেকে কত বা কমন পড়ে বা রনি স্যার যেগুলো পড়ায়, ঠিক আছে, আর কিছু লাগবে না। আপনাদের ম্যাথমেটিক্স 1-এর প্রথম অধ্যায় নির্ণায়ক নিয়ে কথা বলি। আমরা তো এই নির্ণায়কটা আগে কখনো পড়ি নাই, তাই না স্যার? পড়েছেন এই নির্ণায়ক, পড়েছেন আগে কখনো? একদম অপরিচিত একটা টপিক না? তো আমি একটু সুন্দর করে যদি আপনাদেরকে বুঝাই দিতে পারি, আপনারা যদি বুঝেন, আর কিছু লাগবে? লাগবে না। সো নতুন হোক পুরাতন হোক সেটা ফ্যাক্টর না, আমরা চেষ্টা করবো বোঝার। ওকে, তো আমাদের নির্ণায়ক, ওরে ভাই, তো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে স্যার নির্ণায়ক। চলেন একটু নির্ণায়ক নিয়ে কথা বলি। নির্ণায়কের ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট, ঠিক আছে। আচ্ছা, নির্ণায়কটা স্যার কাকে বলে? কতগুলো উপাদানকে আমরা যদি একটা নির্দিষ্ট নিয়মের ভিতরে সমান সংখ্যক কলাম এবং সমান সংখ্যক সারিতে সাজাই, তাহলে আমরা যে সাজসজ্জাটা পাই বা আমরা যা পাই সেটাকে আমরা কি বলবো? নির্ণায়ক বলবো। একটা এক্সাম্পল দেওয়া যায়। সাপোজ মনে করেন আপনার এখানে 4টা উপাদান আছে, এ বি সি ডি। কয়টা উপাদান আছে স্যার? 4টা। এখন দেখেন আমি এই 4টা উপাদানকে চাইলে আপনি এভাবে রাখতে পারতেন না? এ বি সি ডি এভাবে রাখতে পারতেন কিনা বলেন? পারতাম। কিন্তু আমি কি এভাবে রাখছি না স্যার, আমি কি করছি, তাদেরকে সুন্দর করে একটু সাজাইছি যে তোমরা বাবারা একটা লাইনে দাঁড়াও, তোমরা বাবারা একটা লাইনে দাঁড়াও। দাঁড়াইছে তারা? দেখেন না, যখন পিটি প্যারেড করানো হয় তাদেরকে সুন্দর করে শৃঙ্খলবদ্ধভাবে সারিবদ্ধভাবে দাঁড়াইতে বলে যে একটা সারি করে সাজাও। তাহলে এই যে দেখেন তো তারা কি করছে, সারি করে সাজাইছি না আমরা তাদেরকে? তাহলে এই যে তাদেরকে আমরা কি করলাম, সমান সংখ্যক সারি এবং কলামে সাজাইলাম, সাজানোর পর আমি যা পাইছি সেটাকেই স্যার আমি কি বলতে পারবো? নির্ণায়ক বলতে পারবো। দ্যাট মিনস এটা হচ্ছে একটা নির্ণায়ক। এটা কি স্যার? একটা নির্ণায়ক। এবং নির্ণায়ককে আমরা চিনবো কিভাবে? নির্ণায়কের বাহিরে দেখবেন এরকম দুইটা খাড়া টান থাকে, এই যেরকম দেখবেন দুইটা খাড়া টান থাকে, যেখানে দেখবেন এরকম দুইটা খাড়া টান আছে সেটাই একটা নির্ণায়ক। এবং এই নির্ণায়কের ভিতরে এই যে এরকম দেখবেন কিছু সংখ্যা বা রাশি থাকবে,
তো এই যেরকম যেগুলো সংখ্যা, রাশি বা চলক যাই কিছু থাকুক, যদি এগুলো সুন্দরভাবে সারিবদ্ধ সাজানো থাকে তখন সেটাকে আপনি কি বলতে পারবেন স্যার? একটা নির্ণায়ক বলতে পারবেন। এবং যাদের দ্বারা আপনি নির্ণায়কটা গঠন করেছেন তাদের সবাইকে নির্ণায়কের উপাদান বলা হয়। তাদেরকে আমরা কি বলি? নির্ণায়কের উপাদান। যেমন এখানে এ বি সি ডি, এই যে চারটা দ্বারা কি করছি আমি নির্ণায়কটা গঠন করছি, তো এই চারটাকে আমরা কি বলবো? নির্ণায়কের উপাদান বলবো। এবং এখানে আমাদের আরো কিছু বোঝার আছে। সারি এবং কলম, আমি যখন সংজ্ঞাটা বলি তখন আমি এখানে দুইটা কথা উল্লেখ করছিলাম, একটা সারি বলেছিলাম, আরেকটা কলাম বলেছিলাম। সারি বলেছিলাম, আর একটা কি বলেছিলাম স্যার? কলাম। দেখেন আমি একটু কি বলছিলাম, যে এই যে এ এবং বি, তাদেরকে দেখেন তো আমি সারিবদ্ধভাবে সাজাইছি না, একটা সারিতে রাখছি, তাদেরকে আমি একটা সারিতে রাখছি। তাহলে এই যে আনুভূমিক ভাবে যারা আছে, এই যে আনুভূমিক যে রেখাটা, এটাকে আপনি একটা সারি বলতে পারেন। এখানে যে আনুভূমিক ভাবে আমরা যাদেরকে সাজাইছেন তাদেরকে একটা কি বলতে পারেন? সারি বলতে পারেন। তাহলে সারি হচ্ছে কি? আনুভূমিক ভাবে যে উপাদানগুলো থাকে তাদেরকে নিয়ে বেসিক্যালি একটা সারি গঠিত হয়। আর আপনি উলম্ব ভাবে, এই যে উলম্ব মানে খাড়া, কলাম বলতে আমরা কি বুঝি? কলাম করি না আমরা বিভিন্ন বিল্ডিং তৈরি করতে গেলে কি করি? কলাম তৈরি করি। তাহলে কলামগুলো কেমন থাকে স্যার? খাড়া থাকে। তাহলে খাড়া ভাবে যে উপাদানগুলো আছে তাদেরকে নিয়ে আপনি কি গঠন করতে পারেন? কলাম। তার মানে এই যে এ এবং সি, এটা নিয়ে একটা কলাম গঠিত হইলো, এবং এই যে বি এবং ডি, এদেরকে নিয়ে একটা কলাম গঠিত হইলো। তাহলে সারি থাকবে কোন বরাবর? আনুভূমিক বরাবর যে উপাদানগুলো থাকবে, আনুভূমিক অর্থাৎ ভূমির সমান্তরালে যে উপাদানগুলো থাকবে, ভূমির সমান্তরালে যে উপাদানগুলো থাকবে বা আনুভূমিক বরাবর যে উপাদানগুলো থাকবে তাদেরকে নিয়ে কি গঠিত হবে স্যার? সারি গঠিত হবে। এবং উলম্ব বরাবর যে উপাদানগুলো থাকবে, যে উপাদানগুলো থাকবে তাদেরকে নিয়ে কি গঠিত হবে স্যার? কলাম গঠিত হবে। দ্যাট মিনস দেখেন আমি যেখানে লিখছিলাম এ বি সি ডি, তাহলে আমি বলতে পারি এই যে এটা হচ্ছে একটা সারি, এই যে এটা হচ্ছে একটা সারি, এইটা হচ্ছে আরেকটা সারি। ঠিক আছে? তাহলে যে এটা যদি প্রথমে আছে তার মানে এটাকে আমরা বলতে পারি প্রথম সারি, প্রথম সারি। ঠিক আছে? তো সারির ইংরেজি কি বলেন তো? রো। তাহলে রো, যেহেতু রোর প্রথম অক্ষর কি? আর, তাহলে প্রথম সারিকে আমরা বলবো আর ওয়ান। প্রথম সারিকে স্যার আমরা কি বলবো? আর ওয়ান। এই যে তারপরে সি এবং ডি, এটাকে আরেকটা সারি গঠন করছে না? তাহলে এটাকে আমরা কি বলবো? দ্বিতীয় সারি। এটাকে আমরা কি বলবো? দ্বিতীয় সারি। এটা হচ্ছে আমাদের স্যার আর টু। এখানে যদি আরো থাকতো তাহলে বলতেন তৃতীয় সারি, আরো থাকলে চতুর্থ সারি। কথা বুঝতে পারছি? আচ্ছা, তারপরে এই যে আমি যদি খারাপভাবে উপাদানগুলোকে নেই, যেমন এই যে এসি কে নিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কলাম। এটা কি স্যার আমাদের প্রথম কলাম? এটা কি স্যার আমাদের দ্বিতীয় কলাম? এটা কি স্যার আমাদের দ্বিতীয় কলাম? এখন কলামকে স্যার আমরা সি দ্বারা প্রকাশ করি, যেহেতু কলাম তিনটিতে করলে প্রথম অক্ষর কি আসে? সি আসে। তাহলে প্রথম কলামকে বলবেন সি ওয়ান, দ্বিতীয় কলামকে বলবেন সি টু, তৃতীয় কলাম থাকলে বলতেন সি থ্রি। তাহলে আশা করি নির্ণায়ক বিষয়টাকে আপনি বুঝতে পারছেন। কতগুলো সারি, কতগুলো উপাদানকে সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলামে আমরা যদি কি করি? দুইটা খাড়া বন্ধনীর ভিতরে সাজাই, তাহলে আমরা যে সাজসজ্জাটা পাই সেটাকে কি বলা যাবে স্যার? একটা নির্ণায়ক বলা যাবে। এবং নির্ণায়ক গঠনকারী প্রত্যেকটাকে আমরা কি বলতে পারি? এক একটা উপাদান। এই যে এগুলো হচ্ছে কি নির্ণায়কের উপাদান, এই যে বি সি ডি, এগুলো হচ্ছে নির্ণায়কের উপাদান। এবং এই নির্ণায়ক উপাদানগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি? সারি কলামে ভাগ করতে পারি। অর্থাৎ আনুভূমিক বরাবর যে উপাদানগুলো আছে তাদেরকে নিয়ে সারি গঠন হবে, এবং উলম্ব বরাবর যে উপাদানগুলো আছে সেগুলোকে নিয়ে কলাম গঠিত হবে। এবং তারপর আপনি কি বলতে পারেন? এই যে এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, তারপর আরো থাকলে বলতেন তৃতীয় সারি, চতুর্থ সারি। প্রথম সারিকে বলি আমরা আর ওয়ান, দ্বিতীয় সারিকে বলি আর টু, তৃতীয় সারিকে বলি আর থ্রি। এবং কলামের ক্ষেত্রে একই বিষয়, প্রথম কলাম হচ্ছে সি ওয়ান, কলামকে আমরা সি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে প্রথম কলাম মানে সি ওয়ান, দ্বিতীয় কলাম মানে সি টু, তৃতীয় কলাম মানে সি থ্রি। সহজ না স্যার? বুঝছি? একটু বলবেন সবাই। একটু বুঝি, একটু বুঝি। আমি আমার পড়ানোর সিস্টেমটাই আলাদা, আমার পড়ানোর সিস্টেমটাই স্যার আলাদা, আমি একটু অন্যভাবে পড়াই। সবাই হয়তো বা দেখবেন একটা অধ্যায় লিখছে, অধ্যায়ের ওই ম্যাথ গুলো করাচ্ছে, আমি এটা করাবো না স্যার, ইম্পসিবল। আমার পড়ানোর সিস্টেম একটু আলাদা, আমি একটু অন্যভাবে পড়াই। আমার প্রথম হচ্ছে আমি একটা ক্লাস নিব, সেই ক্লাসের প্রথমত 1 থেকে 1 ঘন্টার মতো বেসিক নিয়ে কথা বলবো, এবং আপনাকে আমি এমন ভাবে গড়ে তুলবো ওই ক্লাসের মাধ্যমে, ওই বেসিক শেখানোর মাধ্যমে, যাতে অঙ্কটা আপনি নিজে করতে পারেন। এখন আমি মনে করেন সাপোজ 5টা অঙ্ক করাই দিলাম, 5টা ম্যাথ করাই দিলাম আপনাকে, আপনি সেই 5টা ম্যাথই করলেন। ঠিক আছে? সেই 5টা ম্যাথই আপনি করলেন। ওকে, তাহলে আমি আপনাকে 5টা করে দিয়েছি, আপনি 5টাই করছেন। কোনো শিক্ষা হলো স্যার? আমি এখানে বোর্ডে তুলছি, আপনি দেখে দেখে তুললেন, কি লাভ হইলো?
এটার নাম শিক্ষা না স্যার, এটা শিক্ষা না। শিক্ষা সেটাই স্যার যেটা আমি 5টা করাই দিছি, আপনি এখান থেকে আরো 50টা করতে পারতেছেন, এটা হচ্ছে শিক্ষা। এইটার জন্য যোগ্যতা অর্জন করতে হবে স্যার, এটার জন্য আমাদের বেসিক শিখতে হবে। আগে একটু নির্ণায়কের বেসিক গুলো বুঝাই নেই। তো আমরা কি বললাম দেখেন, নির্ণায়কের সংজ্ঞার মধ্যে কি বলছি, সংজ্ঞাটা ভালো করে দেখেন। আমি কি বলছিলাম যে কতগুলো উপাদানকে, উপাদান বললাম প্রথমেই, কতগুলো রাশি বলতে পারি বা চলক যাই বলেন, যে কতগুলো রাশিকে, রাশি বা উপাদানকে যাই বলেন, কতগুলো রাশি বা উপাদানকে দুটি খাড়া বন্ধনী ভিতরে সমান সংখ্যক কলাম বা সারিতে সাজানো হলে যা পাওয়া যায় তাই হচ্ছে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। যা পাওয়া যায় তাই, এটা আর আলোচনা করা যায়। হ্যাঁ, আমি অত ডিপলি আলোচনা করব না, যেহেতু প্রথম ক্লাস, হয়তো অনেকে ভয় পাবেন। তবে যাদের আজ জানার আগ্রহ আছে, জুম ক্লাসে আমি আসবো, তখন বললেন আমি আরো অনেক কিছু আলোচনা করব। তাই নির্ণায়ক বা ডিটারমিনেন্ট, নির্ণায়ক। ওকে, আচ্ছা কি কথা বলছি একটু মার্ক করি স্যার, এখানে কথাগুলো দেখেন, কথাগুলো একটু মার্ক করে নেই, তারপরে ভালো হবে। কতগুলো রাশিকে, তো এই যে যা দ্বারা নির্ণায়ক গঠন করেন তাদেরকে আমরা কি বলতেছি, উপাদান বলতেছি। ওকে, ভিতরে দেখেন এখানে কি বলছি, সমান সংখ্যক কলাম অথবা সারিতে, সমান সংখ্যক কলাম অথবা সারিতে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। দেখেন আমি যে নির্ণায়ক গঠন করছিলাম স্যার, এটাতে গঠন করছিলাম এ বি সি ডি, এই যে একটা নির্ণয় গঠন করছিলাম, তাই তো। এখন এই নির্ণয়টা কি করছে দেখেন, দুইটা খাড়া বন্ধনীর ভিতরে, এটা তো লিখছে যে দুইটা খাড়া বন্ধনীর ভিতরে থাকবে, আছে স্যার। এবং এই যে কতগুলো রাশি বা সংখ্যা বা চলক যাই বলেন, মাঝখানে লিখছি স্যার। তাহলে যা দ্বারা আপনি নির্ণয় গঠন করতেছেন এদেরকে উপাদান বলে, এটা প্রথমে বললাম। আচ্ছা, তারপরে এইগুলা জানি কি স্যার, এই যে এগুলো হচ্ছে আমাদের সারি, এগুলা কি স্যার আমাদের সারি। আর এইভাবে যদি বলি, এইটা হয়ে যাবে আমাদের কলাম। এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে আমাদের R2 মানে দ্বিতীয় সারি, এটা হচ্ছে আমাদের প্রথম কলাম, এটা হচ্ছে স্যার আমাদের দ্বিতীয় কলাম। এই তো। এখন দেখেন এখানে কয়টা সারি আছে, দুইটা না? এইখানে কয়টা সারি আছে, দুইটা সারি আছে, দুইটা কলাম আছে, আছে তো নাকি স্যার? দুইটা সারি, দুইটা কলাম। তার মানে নির্ণায়কের প্রথম শর্তটাই হচ্ছে, প্রথম শর্ত, নির্ণায়ক গঠন করার একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে সারির সংখ্যা এবং কলাম সংখ্যা স্যার কি হইতে হবে, সমান হইতে হবে। অর্থাৎ নির্ণায়কটা সব সময় দেখবেন বর্গাকার আকৃতির থাকবে। কেমন থাকবে স্যার? বর্গাকার। তার মধ্যে যতগুলো সারি থাকবে ঠিক ততগুলাই কলাম থাকবে। এখানে দুইটা সারি আছে, দুইটা কলাম আছে, ঠিক আছে। তাহলে নির্ণায়ক গঠন করার একটা শর্ত কি পাইলাম, তাকে বর্গাকার হইতে হবে স্যার, যতগুলা সারি ততগুলাই কলাম, ততগুলা সারি ততগুলাই কলাম। এখন মনে করেন সাপোজ যদি এরকম থাকতো এ বি সি ডি ই এফ জি এইচ, এরকম যদি একটা থাকতো স্যার, এটাকে কি স্যার আপনি নির্ণায়ক বলতে পারতেন? বলেন তো স্যার, এটাকে কিন্তু বলতে পারতেন না। কেন পারতাম না স্যার? এটা কিন্তু একটা নির্ণায়ক না। কেন না স্যার? তার কারণ হচ্ছে এখানে সারি আছে স্যার কয়টা, দুইটা, কলাম আছে দেখেন কয়টা, চারটা। তাহলে সারির সংখ্যা কলাম সংখ্যা সমান হয়েছে না স্যার, দ্যাট মিনস এটা কিন্তু আমাদের নির্ণায়ক নয়। তা নির্ণায়ক হওয়ার শর্তটা কি? সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হইতে হবে। ওকে, আচ্ছা এরপরে স্যার চলেন একটু বুঝি নির্ণায়কের ক্রম। নির্ণায়কের ক্রম স্যার দেখেন, নির্ণায়কের ক্রম, এখানে কয়টা সারি আছে, কয়টা কলাম আছে? দুইটা সারি বা দুইটা কলাম আছে। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? 3:3। এই যে mn, এ মনে রাখতে পারেন mn। এই প্রথম m দ্বারা বোঝাবে তার সারি এবং দ্বিতীয় n দ্বারা কি বোঝাবে, তার কলাম। তাহলে এটা কিন্তু আমরা বলবো 3/3 ক্রমের নির্ণায়ক বলতে পারি, ঠিক আছে। এখানে ইনটু বললেন না, 3:3 এভাবে বললেন না, 3/3 ক্রমের একটা নির্ণায়ক বা 3/3 পর্যায়ের একটা নির্ণায়ক, ঠিক আছে। এটা তো একটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু বুঝাই দিচ্ছি আর কি। যেহেতু এখানে তিনটা সারি আছে, এটা আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ভালো করে আলোচনা করবো যখন আমরা দ্বিতীয় অধ্যায় করবো। যেহেতু এখানে কি আছে স্যার, তিনটা, ধরেন এখানে এটা তো নাই, যদি তিনটা সারি থাকে তিনটা কলাম থাকে, সেটার আপনি লিখবেন
3/3 ক্রমের নির্ণায়ক। ওকে, প্রথম যে সংখ্যাটা থাকতেছে এটা দ্বারা ইন্ডিকেট করতেছে সারি, অর্থাৎ কয়টা সারি আছে। দ্বিতীয়টা দ্বারা কলাম ইন্ডিকেট করতেছে, তাহলে এটা কত ক্রমের নির্ণায়ক? এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের 2 × 2। ঠিক আছে, ওকে। এখন চলেন আমরা নির্ণায়কের একটু প্রকারভেদগুলো নিয়ে কথা বলি। দেখেন, আমরা 3 পর্যায়ে নির্ণায়ক পেতে পারি। প্রথম পর্যায়ের নির্ণায়ক, প্রথম পর্যায়ের নির্ণায়ক। এরপরে স্যার দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক বা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক, দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক। আরটা হচ্ছে স্যার তৃতীয় পর্যায়ের নির্ণায়ক, তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। একটু খেয়াল করুন ভালো করে। প্রথম পর্যায়ের নির্ণায়ক, যেখানে একটি সারি এবং একটি কলাম থাকবে, একটা সারি এবং একটা কলাম থাকবে, সেটি হচ্ছে আপনার প্রথম পর্যায়ের নির্ণায়ক। তারপরে স্যার যেখানে দুইটা সারি থাকবে এবং দুইটি কলাম থাকবে, সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক। যেখানে তিনটি সারি এবং তিনটি কলাম থাকবে, সেটাকে আপনার কি বলবো? তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। কথাগুলো বুঝতে পারতেছেন কিনা একটু বলবেন। আমি যদি একটা এক্সাম্পল দিই স্যার, যেমন আমরা যদি প্রথম পর্যায়ের নির্ণায়কটা লিখি স্যার, দেখেন ধরেন একটা নির্ণায়ক লিখলাম এরকম, শুধু এ, এটা হচ্ছে প্রথম পর্যায়ের নির্ণায়ক। আমি যদি একটা নির্ণায়ক লিখি, এই যে একটু আগে যেটা লিখছিলাম এ বি সি ডি, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক। তারপর আরেকটা যদি নির্ণায়ক লিখি এ বি সি বা A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, এই যে নির্ণায়কটাকে আমরা কি বলতে পারি স্যার? তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। আপনি একটু ভালো করে দেখেন, এই নির্ণায়কটার মধ্যে প্রথম যে নির্ণায়কটা লিখেছি শুধু এ, এখানে একটাই সারি আছে একটাই কলাম। এইবার আবার হিসাব করলে এখানে একটাই সারি, এইবার আবার হিসাব করলে একটাই কলাম। তাহলে বলছিলাম কি, একটা সারি আর একটা কলাম যদি থাকে সেটাকে বলা হবে প্রথম পর্যায়ের নির্ণায়ক। যদি এখানে দেখেন তো স্যার কয়টা সারি কয়টা কলাম আছে? স্যার এই যে একটা সারি, এই যে দুইটা কলাম, এখানে দুইটা কলাম আছে দুইটা সারি আছে, কারণ এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের। এখানে দেখেন স্যার এই যে একটা কি আছে? সারি, এই যে একটা সারি, এই যে একটা সারি, এবং কলামের ক্ষেত্রে এই যে স্যার একটা কলাম, এই যে আমাদের একটা কলাম, এই যে আমাদের স্যার একটা কলাম। সারি তিনটা, কলাম তিনটা, তাহলে এটাকে আমরা কি বলবো? তৃতীয় পর্যায়ে নির্ণায়ক বলবো। আশা করি প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় এই নির্ণায়কগুলো আমরা বুঝতে পারছি। আমরা এখানে তিনটা পর্যায়ে নির্ণায়ক লিখছি, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় আর একটা হচ্ছে তৃতীয় পর্যায়। তো প্রথম পর্যায়ে নির্ণায়ক কোনটা হবে? যার একটা সারি একটা কলাম আছে। দ্বিতীয় পর্যায়ে কোনটা হবে? যার দুইটা সারি আছে দুইটা কলাম। যার তিনটা সারি তিনটা কলাম আছে সেটাকে আমরা তৃতীয় পর্যায়ে নির্ণায়ক বলবো। এইটুকুই তো স্যার, সহজ না? তারপর নির্ণায়ক শিখলাম আমরা স্যার। এরপরে নির্ণায়কের উপাদানের চিহ্ন এবং বিস্তৃতি। স্যার পরের টপিকটা কি স্যার? নির্ণায়কের উপাদানের চিহ্ন এবং হচ্ছে বিস্তৃতি। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি এই নির্ণায়ক থেকে ম্যাথ পারতে চান তাহলে অবশ্যই নির্ণায়কের প্রত্যেকটা উপাদানের কি আছে? চিহ্ন আছে। এই চিহ্নটা স্যার আপনাকে ভালো করে বুঝতেই হবে, চিহ্নটা বুঝতে হবে, এবং নির্ণায়কের কিভাবে বিস্তার করে, এক্সপানশন, সেই বিস্তারটাও স্যার ভালো করে বুঝতে হবে। অর্থাৎ চিহ্ন এবং বিস্তার যদি আপনি ভালো করে বোঝেন অঙ্ক পারবেন। চিহ্ন এবং ভালো করে বিস্তারটা যদি ভালো করে বোঝেন অঙ্ক পারবেন। দেখেন ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় হচ্ছে একটা চেইনের মতো, একটার সাথে একটা রিলেটেড, একটা বাদ দিলে একটা হবে না। পরে যেটা বলছিলাম, কি বলছিলাম স্যার? নির্ণায়কের চিহ্ন, উপাদানের চিহ্নটাকে একটু বোঝাই। তৃতীয় পর্যায়ের একটা নির্ণায়ক লিখতেছি, A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। ওকে, এটা কিন্তু একটা তৃতীয় পর্যায়ের একটা নির্ণায়ক আমি এখানে লিখলাম। এখানে এই যে টোটাল কয়টা উপাদান আছে? 9টা উপাদান আছে। ঠিক আছে, এই 9টা উপাদানের প্রত্যেকটা উপাদানের তাদের যে অবস্থানটা আছে, যেমন এটা এই জায়গায় অবস্থান করছে তার মানে এই জায়গার একটা চিহ্ন আছে, এই জায়গায় B1 আছে তার মানে এই জায়গার একটা চিহ্ন আছে, অর্থাৎ প্রত্যেকটা উপাদানের আলাদা আলাদা একটা চিহ্ন আছে। সেই চিহ্নটা মনে রাখার একটা শর্টকাট অপশন আছে, আমি একটু বলে দিই। তার আগে একটা জিনিস বলেন, বুঝেন। এখানে দেখেন, এখানে একটু খেয়াল করেন, আমি দেখেন এটা যদি একটা বর্গাকার, তাই না? দেখেন তো নির্ণায়কগুলো বর্গাকার হয় না?
তাহলে আমি যদি এই উপাদানগুলোকে একসাথে করি, এটাকে একটা কর্ণ চিন্তা করা যায় না? বর্গে আপনি যদি একটা বর্গ অঙ্কন করেন, একটা বর্গ যদি অঙ্কন করেন, তাহলে বর্গের কয়টা কর্ণ পাবেন? দুইটা কর্ণ পাবেন না? এই যে স্যার একটা কর্ণ, আর এই যে এরকম একটা কর্ণ পাবেন। তাহলে ঠিক সেম ভাবে এটা যদি একটা বর্গাকার অংশ, বর্গাকার এই নিন একটা, বা নির্ণায়ক বর্গাকার হয়, তাহলে এইভাবে দেখেন তো এখানে আমি কি দুইটা কর্ণ চিহ্নিত করতে পারি কিনা? পারছি। এই A1 B2 এবং C3 এরা মিলিত হয়ে একটা কর্ণ গঠন করছে, এবং A3 B2 এবং C1 এরা মিলিত হয়ে একটা কর্ণ গঠন করছে। তা এইভাবে আপনি যে কর্ণটা পাইছেন এটাকে বলা যায় মুখ্য কর্ণ। এটাকে আমরা কি বলতে পারি? নির্ণায়কের মুখ্য কর্ণ। আর এই যে একটা কর্ণ আপনি পাইছেন এটাকে আপনি বলতে পারেন গৌণ কর্ণ। কয়টা কর্ণ পাওয়া যাবে স্যার? দুইটা। আপনি দেখেন একটা বর্গক্ষেত্র করলে এখানে কয়টা কর্ণ পাওয়া যায়? দুইটা। তার মানে এখানে তো দুইটা কর্ণ আপনি পাচ্ছেন। এইভাবে একটা কর্ণ পাবেন, এইভাবে একটা কর্ণ পাবেন। এই কর্ণ যেটা আছে এটা হচ্ছে মুখ্য কর্ণ, আর এইভাবে যে কর্ণটা আছে এটা হচ্ছে গৌণ কর্ণ। এখন এই কর্ণের আবার কি আছে? চিহ্ন আছে। দেখেন চিহ্নটা আমরা কেমনে বের করব? আপনি মুখ্য কর্ণ বরাবর বা এই কর্ণগুলো বরাবর যে চিহ্নগুলো বসাবেন সবগুলাই প্লাস। তাহলে দেখেন আমি কর্ণ বরাবর সবগুলা চিহ্ন কি বসাইলাম স্যার? প্লাস বসাইলাম। এই যে কর্ণ বরাবর কি বসাইছি? সবগুলাই প্লাস। আর বাকি যা আছে সব মাইনাস বসাই দেন। সহজ লাগলো? সবগুলোর কিন্তু চিহ্ন হয়ে গেছে। তার মানে এই যে প্রথম যে আছে A1 এটার চিহ্নটা কি? প্লাস। ঠিক আছে। তারপরে যে B1 এটার চিহ্নটা কি দেখেন তো স্যার? মাইনাস। C1 এর চিহ্ন প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, পরটা প্লাস মাইনাস প্লাস। এটা আবার সিকোয়েন্স আছে, আপনি এমন রাখতে পারেন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, যেভাবে মনে থাকে স্যার। আমি দুইটা বলে দিলাম এখানে যে নির্ণায়কের যে কর্ণগুলো আছে কর্ণ বরাবর প্লাস দেবেন। দেখেন আমি যে একটা, দেখেন এই যে একটা কর্ণ ছিল এই বরাবর যারা আছে সবারই প্লাস, আবার আমি এই কর্ণ বরাবর সবগুলো কিন্তু প্লাস দিছি। এডি প্লাস দেওয়ার পরে বাকি যা আছে সবকিছু মাইনাস দিছি। দিছি কিনা বলেন? তাহলে তৃতীয় পর্যায়ে নির্ণায়কের ক্ষেত্রে চিহ্ন মনে রাখা খুব সহজ। প্রত্যেকটা উপাদানের কি আছে স্যার? চিহ্ন আছে। এখন কোনটার কোন চিহ্ন হবে এটা যদি আমরা না বুঝি ম্যাথে কিন্তু করতে পারবো না, কারণ এই চিহ্নের ব্যবহারগুলো আমাদের লাগবে। আমরা যখন অনুরাশি সহগুণক বের করব তখন অবশ্যই অবশ্যই আমাদের এই চিহ্নগুলো জানা থাকা লাগবে। চিহ্ন না থাকলে আমরা কিন্তু পারবো না। তাহলে কোনটার কোন চিহ্ন? সবচেয়ে সহজ হয়ে হচ্ছে কর্ণ বরাবর সবই প্লাস, কর্ণ বরাবর সব প্লাস, বাকিগুলা মাইনাস। হয়ে গেল। অথবা যদি কারো কাছে এইভাবে কঠিন মনে হয় সে মনে রাখতে পারেন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এ মনে রাখতে পারেন। তো যার কাছে যেটা সহজ হবে সে সেভাবে মনে রাখতে পারেন। এখন যদি কেউ প্রশ্ন করেন, এটা তো তৃতীয় পর্যায়ে নির্ণায়কের ক্ষেত্রে, কেউ যদি বলেন যে স্যার দ্বিতীয় পর্যায়ে নির্ণায়কের চিহ্ন কেমনে মনে রাখবো, এটারও ব্যাখ্যা আছে। এটার যেটা এখানে কেন প্লাস হলো, এটা এখানে কেন মাইনাস হলো, এটারও ব্যাখ্যা আছে। সো অত ব্যাখ্যার ভিতরে গেলে আপনারা মানে সবকিছু আপনাদের গুলিয়ে যাবে। প্রথম ক্লাস তো একটু আমি শর্টকাটে পড়ানোর চেষ্টা করতেছি। এখানে ধরেন আমি একটা দ্বিতীয় পর্যায়ে নির্ণায়ক লিখলাম। এটার ক্ষেত্রে আমরা চিহ্ন কি লিখবো? এটার ক্ষেত্রে চিহ্নটা হচ্ছে এরকম, দেখেন গৌণ কর্ণ বরাবর সবাই প্লাস দেবেন। এখানে যেহেতু কি আছে? চারটাই উপাদান আছে। এখন আপনি যদি কর্ণ বরাবর সবাইকে প্লাস দিয়ে দেন তাহলে তার হইলো না, তাই না? তাহলে মুখ্য কর্ণ বরাবর সবাইকে কি দিবেন? প্লাস দিবেন। ঠিক আছে। আর বাকিগুলা মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে। এইভাবে বুঝতে পারছি? প্লাস মাইনাস মাইনাস প্লাস, এইভাবে। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে নির্ণায়কের উপাদানের চিহ্ন প্রত্যেকটা। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের চিহ্ন, এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে নির্ণায়কের চিহ্নগুলো। চিহ্ন মনে থাকবে না এখন বলেন? আর আমার ক্লাসটা করতে গেলে কিন্তু স্যার অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। আমি যে বিষয়গুলো বলি লিখে ফেলবেন। চিহ্ন যেহেতু শেষ, তাহলে পরে আরেকটা টপিক আছে এখানে, দেখেন স্যার কি আছে? বিস্তৃতি, নির্ণায়কের বিস্তৃতি কেমনে বের করতে। তো আপনাকে বললো যে এরকম একটা নির্ণায়ক দিলাম, এটার মান বের করো। আপনাদের পরীক্ষায় কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নে এই ক্যাটাগরি কোশ্চেন গুলো থাকে। অতি সংক্ষিপ্ত, আমি বলছিলাম না 3 ক্যাটাগরি কোশ্চেন আসে আপনাদের, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত আর হচ্ছে রচনামূলক। তাহলে অতি সংক্ষিপ্তের ক্ষেত্রে এই ক্যাটাগরি কোশ্চেন থাকবে। একটা নির্ণায়ক দিবে, বলবে এটার মান কত বের করো, এটার মান কত বের করো। কেমনে বের করব? তো এরকম কোন নির্ণায়কের বা এর থেকে ছোট একটা নির্ণায়ক দিল, সাপোজ মনে করেন দ্বিতীয় পর্যায়ের একটা নির্ণায়ক যে 1 2 4 6 এরকম একটা নির্ণায়ক দিয়ে বললো এর মান কত। এখন এরকম ছোট নির্ণায়ক দেখ কিংবা বড় নির্ণায়ক দেখ, আমরা যদি নির্ণায়কের মান বের করতে চাই, আমাদের কি শিখতে হবে স্যার? বিস্তার করা শিখতে হবে। নির্ণায়কের বিস্তারটা কিভাবে করে
সেটা কিন্তু স্যার আমাদেরকে প্রথমত শিখে নিতে হবে। বিস্তার ছাড়া আপনি এগুলোর মান বের করতে পারবেন। যদি শিখে ফেলেন আপনি নির্ণায়কের 50% ম্যাথ পেরে যাবেন। কারণ প্রত্যেকটা নির্ণায়কের ক্ষেত্রে বিস্তার করা লাগে। প্রত্যেকটা নির্ণায়কের ক্ষেত্রে কি করা লাগবে? বিস্তার করা লাগবে। তাহলে এখন দ্বিতীয় পর্যায়ে নির্ণায়কের বিস্তার করা একদম সোজা। দ্বিতীয় পর্যায়ে নির্ণায়কের বিস্তার করা কি স্যার? একদম সোজা। আমি একটা এক্সাম্পল দিই। ধরেন বিস্তারটা আমরা কেমনে করব, দেখেন বিস্তারটা আমরা কেমনে করব। দ্বিতীয় পর্যায়ে এখানে একটা নির্ণায়ক আছে এ বি এবং সিডি, এই যে স্যার আছে, ওকে। কেমনে বিস্তার করব? বিস্তার করার নিয়মই হচ্ছে কর্ণ বরাবর গুণ করবেন। কোন বরাবর গুণ করবেন স্যার? কর্ণ বরাবর আমরা গুণ করব। কর্ণ বরাবর গুণ, আর কোনো কথা নাই। কর্ণ বরাবর গুণ। কর্ণ বরাবর কি করব স্যার? গুণ করব। কথা বুঝছি? গুণ করব। কোনগুলা গুণ করব? কর্ণ বরাবর যে উপাদান আছে এগুলো আমরা গুণ করে দিব। তাহলে এইখানে তো দুইটা কর্ণ আছে, এ একটা কর্ণ, এ একটা কর্ণ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এর সাথে কি করব? আমরা ডি গুণ করে ফেলবো। তাহলে কর্ণ বরাবর যদি গুণ করি, এই দুইটা গুণ করি, কি হবে বলেন তো স্যার? এডি। প্রথমত গুণ করবেন মুখ্য কর্ণ। প্রথম গুণ করবো আমরা স্যার কোনটা? মুখ্য কর্ণ। তারপরে গুণ করবো কোনটা স্যার? গৌণ করবো। প্রথম গুণ করবো কোনটা স্যার? মুখ্য, তারপরে গৌণ। তাহলে এর সাথে যদি ডি গুণ করেন কি আসবে? এডি। তারপরে কি গুণ করবেন স্যার? গৌণ কর্ণ। গৌণ কর্ণ এখানে গুণ করলে কি হয়? বি আর সি গুণ করলে বিসি হবে। মাঝখানের চিহ্নটা কি আসবে? মাইনাস। এটা হচ্ছে বিস্তারের চিহ্ন বলতে পারে। আমরা সবসময় কি করব স্যার? কোনগুলা গুণ করবো বলেন তো? প্রথম গুণ করব হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ গুণ করব, সেখান থেকে আমরা গৌণকর্ণ বিয়োগ করব, মানে গৌণকর্ণের বিয়োগফল বিয়োগ করে দিব। তাহলে আমরা কি পেয়ে যাব? বিস্তার পেয়ে যাব। কথা কি বুঝতে পারছেন? সহজ না একদম? আমরা কি করলাম? প্রথমত মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ বরাবর কি আছে? এ আর ডি আছে। তাহলে এ আর ডি গুণ করলে এডি হয়, এবং মাঝখানের চিহ্নটা সবসময় মাইনাস, এটা সূত্রের মাইনাস। তারপরে বি আর সি গুণ করেন বিসি। তাহলে এটার বিস্তার করলে পাওয়া যাবে এডি মাইনাস বিসি। এখন যদি আপনাকে বলে এই মতো করে এটার মান বের করতে পারবেন না স্যার? এখন দেখেন তো, করে দেই। তাহলে আমরা কি করবো স্যার? এই যে দুইটা গুণ, তাহলে দেখেন তো 6 কে কত হয় স্যার? 6 সূত্রের মাইনাস। তারপর এই দুইটা গুণ করলে 4 দুগুণে 8, বিয়োগ করলে কত থাকে? -2। বিয়োগ করলে থাকে কত? -2। এই নির্ণায়কের মান হচ্ছে -2। এটাই আপনার আনসার। তাহলে আশা করি দ্বিতীয় পর্যায়ে নির্ণায়ক কিভাবে গুণ করতে হয় এটা আমরা আশা করি বুঝতে পারছি। দ্বিতীয় পর্যায়ে নির্ণায়ক কেমনে গুণ করতে হয় বা কেমনে বিস্তার করতে হয় এটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন দ্বিতীয় পর্যায়ের যে কোনো নির্ণায়ক আপনাকে দেখে আপনি গুণ করতে কিন্তু পারবেন, বা বিস্তার করে তার মান বের করতে পারবেন না? সমস্যা হবে? আশা করি সমস্যা হওয়ার কথা না। আবার একটু বলি, নির্ণায়কের বিস্তারটা আমরা কিভাবে করব? কর্ণ বরাবর গুণ করব উপাদানগুলো। কোন বরাবর গুণ করব? কর্ণ বরাবর। কোন বরাবর স্যার? কর্ণ বরাবর। এখানে কর্ণ বরাবর কি আছে আবার একটু বুঝাই। এ বি আছে, সি ডি আছে, নাকি? এটা একটা নির্ণায়ক। তাহলে কর্ণ বরাবর কে কে থাকে? দেখেন এটা একটা কর্ণ এবং এটা একটা কর্ণ। এটা হচ্ছে মুখ্য কর্ণ, এটা মুখ্য, এটা হচ্ছে গৌণ। তাহলে এই দুটো আমরা গুণ করব। তাহলে এ আর ডি গুণ করলে হবে এডি, এই দুটো গুণ করলে হবে বিসি। আমাদের সূত্রের মাঝখানে চিহ্নটা কি হবে? মাইনাস। এই যে দুটো গুণ করলে মাঝখানে চিহ্নটা কি থাকবে? মাইনাস থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে নির্ণায়কের বিস্তার করার নিয়ম। প্রথম পর্যায়ে নির্ণায়কের কি বিস্তার করতে বলো বলো বলো? প্রথম পর্যায়ে তো একটাই উপাদান থাকে। এখন এখানে মনে করে সাপোজ বলছে যে 1, এই উপাদানের বিস্তার করো, তাই এটা বিস্তার করতে 1ই আসবে। সো প্রথম পর্যায়ে নির্ণায়কের কখনো বিস্তার করতে আপনাকে বলবে না। বিস্তার করতে বলবে কোনগুলো স্যার? এই যে তৃতীয় পর্যায়ে নির্ণায়কের বিস্তার করতে বলবে। বুঝছি? হ্যাঁ, এগুলো অনেক ইজি, অনেক সহজ। এখন তাহলে স্যার আমরা তো আশা করি দ্বিতীয় পর্যায়টা স্যার আমরা বুঝতে পারছি। আমরা দ্বিতীয় পর্যায় স্যার আমাদের ক্লিয়ার, কিন্তু এখন আমাদের হচ্ছে স্যার তৃতীয় পর্যায় কেমনে করব? তৃতীয় পর্যায়ের সমস্যা, এটা তো বুঝলাম। তৃতীয় পর্যায়ে নির্ণয়কে কেমনে করবো? এটা তো একটা তৃতীয় পর্যায়ে নির্ণয়, এটার বিস্তার কেমনে করবো? আমরা আগে দেখেছিলাম আমাদের জাস্ট দুইটা করে উপাদান থাকতো, আমরা কি করতাম? এইভাবে খালি গুণ করে দিতাম, গুণ করে দিতাম। কিন্তু এইখানে কি আমরা কি করব স্যার? এভাবে গুণ করবো, এভাবে গুণ করবো না, এটাকেও আমরা এই ফরম্যাটে নিয়ে এসে তারপর গুণ করব। এই যে তৃতীয় পর্যায়ে যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কটাকে আমরা কি করব স্যার? এই যেরকম ছোট ছোট নির্ণায়ক বানাবো, বানিয়ে তারপরে স্যার ক্যালকুলেশনটা করব। সিস্টেম একটাই। এরকম বড় নির্ণায়ক যদি থাকে, আগে আমরা ছোট নির্ণায়কে ছোট ছোট নির্ণায়ক বানাবো, এরকম দ্বিতীয় পর্যায়ে নির্ণায়কে কনভার্ট করবো, তারপরে গুণ করবো। কিন্তু সেটার জন্য একটা নিয়ম আছে স্যার। দেখেন আমি এখানে একটা নির্ণায়ক লিখতেছি, a1 b1 c1 a2 b2 c2।
A3 B3 C3। ওকে, স্যার বিস্তার আমরা যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর করলেই হয়েছে। আপনি বিস্তারটা এই সারি অথবা এই কলাম অথবা এটা যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর করলেই পারেন, কোনো সমস্যা নেই। তো বিস্তারটাকে দেখেন, একটা বোঝায়, তারপর আমি এটা রিপিট করবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে তো আমাদের এরকম নাই, তাই না? সেজন্য এরকম বানাবো কিভাবে সেটা খেয়াল করে। সেজন্য আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করলে হয়েছে। বিস্তারের নিয়মটা দেখেন ভালো করে। আমরা কি করব স্যার? ধরেন প্রথম সারি বরাবর আমরা বিস্তার করতেছি। কোন সারি বরাবর? প্রথম সারি বরাবর আমরা বিস্তার করব। কোন সারি বরাবর? প্রথম সারি বরাবর। ওকে, তাহলে প্রথম উপাদানটা কি আছে? A1। এই যে স্যার আমি A1 লিখলাম। ওকে, এরপরে এই A1 উপাদানটা, এই A1 উপাদানটা কোন সারি বরাবর আছে এবং কোন কলাম বরাবর আছে সেগুলো বাদ দিবেন। এই A1 উপাদানটা যে সারি অথবা যে কলাম বরাবর আছে সেগুলো বাদ দিলেন। এই A1 উপাদানটা প্রথম সারিতে আছে, সেজন্য প্রথম সারি আমরা বাদ দিলাম। এটা প্রথম কলামে আছে, সেজন্য প্রথম কলামটাও দেখেন স্যার আমি বাদ দিলাম। এই যে দেখেন, প্রথম সারি আর প্রথম কলাম বাদ দিছি। বাদ দেওয়ার পরে দেখেন তো এই চারটে উপাদান থাকে না স্যার? তাই এই চারটে উপাদান নিয়েই আপনি কি করলেন? একটা নির্ণয় গঠন করলেন। কথা কি বুঝতে পারছি? তাহলে প্রথম উপাদান কোনটা নিলাম? আমি যেহেতু প্রথম সারি বরাবর বিস্তার করতেছি, তার মানে প্রত্যেকটাকে আমার ক্যালকুলেশন করে বের করতে হবে। প্রত্যেকটা দিয়ে এরকম ছোট ছোট আমি নির্ণয় গঠন করব। এই A1 দ্বারা আমরা গঠন করতেছি, B2, এই B1 এবং C1 এটা দ্বারা আমরা বের করব। তো প্রথম কাজ হচ্ছে এই যে A1, এই যে দেখেন এই A1 উপাদানটা লিখলাম। তারপরে যেহেতু এটা প্রথম সারিতে ছিল, সেজন্য প্রথম সারির সবগুলো বাদ। প্রথম কলাম ছিল, প্রথম কলামের সবগুলো বাদ। বাদ দেওয়ার পরে দেখেন এই যে এখানে চারটা উপাদান থাকে। এই চারটা উপাদান নিয়েই আমি একটা নির্ণয় গঠন করে ফেললাম। তারপরের উপাদান কি? তারপরের উপাদানটা হচ্ছে যে B1। এই যে স্যার আমি লিখলাম B1। ওকে, এখন এই B1 উপাদানটা কোন কলামে আছে এবং কোন সারিতে আছে বলেন তো? সে কিন্তু কোন সারিতে আছে? প্রথম সারিতে। তা প্রথম সারিটা বাদ, প্রথম সারি বাদ। কোন কলামে আছে? 2 নম্বর কলামে আছে। এই যে স্যার 2 নম্বর কলাম। তাহলে 2 নম্বর কলামটা বাদ। সারি বাদ দিয়েছেন, কলাম বাদ দিয়েছেন। বাদ দেওয়ার পরে দেখেন এই পাশে দুইটা উপাদান থাকে, এই পাশে দুইটা উপাদান থাকে। তাহলে এই দুইটা আর এই দুইটা মিলে একটা নির্ণয় গঠন করেন। A2 C2 A3 C3। এই যে স্যার। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এই জায়গায় চিহ্নটা কি হবে? আপনাদের চিহ্ন মনে আছে কিনা একটু দেখেন। আমরা চিহ্নগুলো যে পড়াইছিলাম, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। স্যার দেখেন তো এটা কি 2 নম্বর অবস্থানে আছে না? প্রথম সারির 2 নম্বর উপাদান। তাহলে প্রথম সারির 2 নম্বর উপাদানের চিহ্নটা কি? মাইনাস। এই যে স্যার এখানে মাইনাস। প্রথম চিহ্নটা কি ছিল? প্লাস ছিল। এখন কি প্লাস এই জায়গায় দেওয়ার দরকার আছে স্যার? না, কিছু নাই মানে কি এখানে প্লাস আছে বোঝাই যায়, সেজন্য আমরা দেই নাই। বাট এই ক্ষেত্রে দিতে হবে যেহেতু মাইনাস। তারপরে স্যার, তারপরে এখন লাস্ট উপাদানটা কি আছে? C1। এই যে স্যার আমি C1 লিখলাম। ওকে, C1 লেখার পরে এটা কোন সারিতে আছে? C1 উপাদানটা প্রথম সারিতে আছে, সেজন্য আমরা প্রথম সারিটা বাদ দিব। কোন কলামে আছে? 3 নাম্বার কলাম। 3 নাম্বার কলাম টোটালি বাদ। বাদ দেওয়ার পরে দেখেন এই চারটা উপাদান থাকে, এই চারটা। এই চারটা নিয়ে একটা নির্ণয় গঠন করেন। দ্বিতীয় পর্যায়ে একটা নির্ণয় হবে। কি কি আছে? A2 আছে, B2 আছে, A3 আছে, B3 আছে। এই তো স্যার হয়ে গেল। আর C1 উপাদান মানে এই 3 নাম্বার উপাদানের চিহ্নটা কি? প্লাস না স্যার? এই যে দিলেন প্লাস। অর্থাৎ এইখানে যে মাঝখানে চিহ্নগুলো যে বসবে, অর্থাৎ উপাদানের চিহ্ন বসবে। এই যে আমরা পড়েছিলাম যে উপাদানের চিহ্নগুলো, এইগুলো এখানে বসাবে। আর বিচার কেমনে করবেন বুঝতে পারছেন? আমি আর একটু ক্লিয়ারিফাই করি। কারণ এরকম যদি কোনো নির্ণায়ক থাকে A B C X Y Z M N P, ধরেন এরকম একটা নির্ণায়ক আপনার আছে। আপনি এখানে দেখেন আমি এখানে প্রথম সারি বরাবর নির্ণয় করছি, সেজন্য দেখেন সবার সামনে কিন্তু প্রথম সারির উপাদানগুলো লিখছি। এখন আপনার ভাল লাগতেছে না, প্রথম সারি ভাল লাগে না, আপনি চাচ্ছেন প্রথম কলাম বরাবর করতে, কোনো সমস্যা নেই, আপনি প্রথম কলাম বরাবর করেন, একই রেজাল্ট পাবেন। এইভাবে করলে যে রেজাল্ট আসবে, প্রথম সারি বরাবর করলে যে রেজাল্ট আসবে, প্রথম কলাম বরাবর করলে একই রেজাল্ট আসবে, প্রথম দ্বিতীয় কলাম বরাবর বা দ্বিতীয় সারি বরাবর করলে একই রেজাল্ট আসবে। বাট নিয়মটা সেম। যেমন আপনি এই উপাদানটা লিখতেছেন, সাপোজ মনে করেন এখন এখন দেখেন আমি যদি দ্বিতীয় সারি বরাবর করতাম, এই যে 2 নম্বর সারি বরাবর, তাহলে প্রথম উপাদানটা কি থাকতো? এক্স। এই যে স্যার এক্স লিখলাম। তারপরে এটা কোন সারিতে আছে বলেন তো? 2 নম্বর সারি। 2 নম্বর সারিটা নগদ কেটে দিবেন। প্রথম কলামে আছে, প্রথম কলামও কাট দেওয়ার পরে দেখেন উপরে দুইটা উপাদান আর এই যে নিচে স্যার দুইটা উপাদান আছে। এই যে স্যার এখন লিখে দেন
বিসি এনপি, এই যে এইভাবে। তারপরে এই যে ওয়াই আছে, ওয়াই এর জন্য এই যে 2 নম্বর কলাম বাদ যাবে, 2 নম্বর সারি বাদ যাবে, 2 নম্বর কলাম বাদ যাবে, বাদ গেলে 4টা উপাদান থাকবে, এগুলো নিয়ে নির্ণয় গঠন করবেন এইভাবে বিস্তার। এখন দেখেন তো দ্বিতীয় ক্রম মানে দ্বিতীয় পর্যায়ে নির্ণয় হয়ে গেছেন আমাদের। এখন জাস্ট ওই যে আগের মতো করে গুণ করে দেন। তাহলে আমরা এই বরাবর গুণ করব B2C3, তারপর আবার এই বরাবর গুণ করব এবং এই বরাবর গুণ করলাম এবং এই বরাবর গুণ করব, তাহলে কি হবে C2B3, তাই তো? এবং মাঝখানে চিহ্নটা কিন্তু মাইনাস, আগে বলছিলাম। তারপর -B1, নিজেরা একটু চেষ্টা করেন কি হবে, A2C3 মাইনাস A3C2 প্লাস C1 A2, যে বরাবর গুণ করেন A2B3 মাইনাস A3B2। ওকে, এই যে স্যার, এই হচ্ছে নিয়ম, এই হচ্ছে নিয়ম। এখন অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি এই নির্ণয়কটাকে ভেঙে ভেঙে এরকম করে লিখতে পারলেন কেন? কারণ কি, আসলে এগুলো কি দ্বারা কি বোঝায়, এই যে এগুলো দ্বারা কি বোঝাচ্ছে, এইগুলো দ্বারা কি বোঝাচ্ছে, এটা বোঝার জন্য আপনাকে আরেকটা বিষয় বুঝতে হবে, অনুরাশি এবং সহগুণক। চলেন স্যার আমরা সেই অনুরাশি এবং সহগুণক গুলো একটু বোঝার চেষ্টা করি। এখন কি প্রশ্ন আসে না স্যার যে এইগুলা কোথা থেকে আসলো? এটার জন্য আরেকটা বিষয় বুঝতে হবে না, অনুরাশি আর সহগুণক। চলেন সেটা একটু বুঝে আসি আমরা। বিস্তার করে অলরেডি বুঝে ফেলছি, বাট আমাদের প্রশ্নটা থেকে যায় কোথায়, এইগুলা কেমনে আসলো স্যার, এটার জন্য একটু ব্যাখ্যা দেই। দেখেন, অনুরাশি এবং সহগুণক, প্রথমত আপনাদেরকে অনুরাশি বলি। অনুরাশির সংজ্ঞাটা হচ্ছে এরকম, আমি উদাহরণ সহ বুঝাই দিই তাহলে ভালো করে বুঝবেন। একটা নির্ণয়ক লিখতেছি A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। ওকে, আচ্ছা, এখন আপনাকে প্রশ্ন করলো যে A1 উপাদানটার অনুরাশি বের করো, A1 উপাদানের অনুরাশি বের করো, A1 উপাদানের, এটা অতি সংক্ষেপে আসে, উপাদানের অনুরাশি কত, এই ক্যাটাগরির কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? অনুরাশি বের করো। ওকে, কোন উপাদানের অনুরাশি আপনি কেমনে বের করবেন? ওইটা হচ্ছে এই A1 উপাদানটা আপনি প্রথমত দেখবেন কোন সারিতে আছে, কোন কলামে আছে। আমরা দেখতেই পাচ্ছি এই A1 উপাদানটা প্রথম সারি মানে R1 সারিতে আছে এবং C1 কলামে আছে, মানে প্রথম কলাম প্রথম সারিতে আছে। আপনার প্রথম কাজই হচ্ছে সে যে সারিতে আছে মানে আগে যে কাজটা করছেন সেই সারিটা বাদ, যে কলামে আছে সেই কলামটা বাদ দিবেন। কলামটা বাদ দিলে যে 4টা উপাদান থাকে সেই 4টা উপাদান নিয়ে গঠিত যে নির্ণয়কটা, সেই নির্ণয়কটাকে আপনি কি বলতে পারেন স্যার? সেই নির্ণয়কটাকে আপনি বলতে পারেন অনুরাশি। তাহলে A1 উপাদানের অনুরাশি হচ্ছে B2 C2 B3 C3। ক্লিয়ার? আচ্ছা, আবার বলি অনুরাশিটা তাহলে কি, কোন একটা উপাদান যে সারিতে আছে সেই সারি এবং যে কলামে আছে সেই কলাম বাদ দিলে যে নির্ণয়কটা গঠন করা যায় সেটাই হচ্ছে স্যার কি তার অনুরাশি। এখন আপনাকে যদি বলতো যে স্যার এই যে B2 উপাদানটা, স্যার এই যে B2 এর অনুরাশি বের করো, B2 এর অনুরাশি বের করো, এটা বলতো B2 এর অনুরাশি বের করো, এই যে এই উপাদানটা B2, ঠিক আছে? তাহলে B2 এর অনুরাশি আমি কেমনে বের করবো স্যার? একই সিস্টেম, কোন সারি কোন কলামে আছে আমি দেখতেই পাচ্ছি, সে 2 নাম্বার আছে, এটা কেটে দেব, নগদ কেটে দিব। এই যে 2 নাম্বার কলামে আছে, 2 নাম্বার সরি 2 নাম্বার সারি, 2 নাম্বার সারি কাইট, 2 নাম্বার কলাম 2 নাম্বার কলামও কাইট, ঠিক আছে? যে কেটে দিলাম স্যার আমি, এই যে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে স্যার এই দেখেন আমি কেটে দিছি, কেটে দেওয়ার পরে এইখানে একটা উপাদান থাকে, কি উপাদান আছে স্যার? A1, এই যে A1 লিখলাম। এইখানে একটা উপাদান আছে C1, এই যে লিখলাম C1। এইখানে একটা উপাদান আছে A3, এই যে স্যার A3। এখানে একটা উপাদান আছে C3, এই যে স্যার C3। দেখেন তাহলে সারিগুলো বাদ দিলাম, কলামগুলো বাদ দিলাম, বাদ দেওয়ার পরে যে উপাদানগুলো আছে এইগুলো দ্বারা যে নির্ণয়কটা গঠন হলো সেটাই হচ্ছে স্যার আমাদের B2 এর অনুরাশি। তাহলে আশা করি অনুরাশিটা আমরা সবাই বুঝতে পারছি। কোন একটা উপাদান যে সারিতে থাকবে, যে কলামে থাকবে, সেই সারি কলাম বাদ দিয়ে যে নির্ণয়গুলো, যে উপাদানগুলো থাকবে তাদেরকে নিয়ে আপনি যে নির্ণয়কটা গঠন করবেন সেটাই হয়ে যাবে কি তার স্যার অনুরাশি। ক্লিয়ার? ওকে, বুঝছেন কিনা আমাকে একটু বলেন।
তাহলে এগুলো আশা করি বুঝতে পারছি। এখন আরেকটা বিষয় আছে স্যার, সহগুণক। অনুরাশি বুঝলাম, এরপরে কি বুঝতেছি? সহগুণক বুঝতে হবে। যে অনুরাশি বুঝছেন সে সহগুণক বুঝবেন খুব সহজেই। দেখেন সহগুণকটার ক্ষেত্রে মনে রাখবেন চিহ্ন সহ, চিহ্ন সহ অনুরাশি। সহগুণকের ক্ষেত্রে কি মনে রাখবো আমরা স্যার? চিহ্ন সহ অনুরাশি। সহগুণকের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো স্যার বলেন তো? চিহ্ন সহ অনুরাশি, চিহ্ন সহ অনুরাশি। এখন বলেন, যেমন এখানে A1 উপাদান, A1 উপাদানের অনুরাশি কত পাইছেন? এটা হচ্ছে A1 উপাদানের অনুরাশি। এখন আমি যদি বলি A1 উপাদানের সহগুণক কত? A1 উপাদানের সহগুণক জাস্ট আপনি তার A1 উপাদানের চিহ্নটা কত স্যার? A1 উপাদানের চিহ্নটা হচ্ছে প্লাস। আগে একটা প্লাস দিলেন, প্লাস দেওয়ার পরে জাস্ট লিখে দিবেন। প্লাস দেওয়ার পরে A1 উপাদান অনুরাশি কত? এই যে এটা V2 C2 B3 C3, এই যে হয়ে গেছে A1 উপাদানের তাহলে সহগুণক হচ্ছে এটা। অনুরাশির আগে জাস্ট চিহ্ন বসাই দিলেই সহগুণক, আর চিহ্ন ছাড়া অনুরাশি। বুঝতে পারছি? একই বিষয়। তাহলে সহগুণক এবং অনুরাশি আশা করি বের করতে পারছি। তাহলে এখন যে আমরা বিস্তারের সময় যেগুলো বের করছিলাম স্যার, বিস্তারের সময় যেগুলো বের করছিলাম এই প্রত্যেকটাই কিন্তু, যেমন দেখেন বিস্তার করছি আমরা কিভাবে? এই যে A1 উপাদানটা লিখছি, এর সাথে কিন্তু তার অনুরাশি লিখছি। B1 উপাদানটা লিখছি, তার সাথে আমরা অনুরাশি লিখছি। C1 উপাদানটা লিখছি, তার সাথে কিন্তু আমরা অনুরাশি লিখছি। অথবা সহগুণক বলতে পারেন, যে A1 এর সাথে সহগুণক, B1 এর সাথে সহগুণক, C1 এর সাথে যদি সহগুণক গুলো গুণ দেন তাহলে হয়ে গেছে। ঠিক আছে? ক্লিয়ার কিনা একটু বলবেন। বুঝছেন কিনা একটু বলবেন। ওকে। তারপরে স্যার চলেন এখন সরাসরি তাহলে আমরা একটা অঙ্কে চলে যাই। যেমন আমাদের পরীক্ষার মধ্যে কি অঙ্ক আসে স্যার? উপাদানের চিহ্ন বিস্তৃতি বুঝলাম, অনুরাশি বুঝলাম, সহগুণক বুঝলাম। ঠিক আছে? এখন নির্ণায়কের ধর্ম, এটা অনেকটা বড়, এটার উপর একটা ভিডিও আমার লেকচার আছে, আমি বুঝাবো আর একটা ক্লাসে। এক ক্লাসে হয়তো সবকিছু বোঝানো সম্ভব না। এইটা দেখেন স্যার, মাত্র যত পড়াইলাম, A2 উপাদানের অনুরাশি এবং সহগুণক বের করো। A2 উপাদান, এই যে স্যার আমাদের A2 উপাদান কি বলছে দেখেন, একটা নির্ণায়ক দেওয়া আছে, নির্ণায়ক হতে A2 এর অনুরাশি ও সহগুণক বের করো। তাহলে এই A2 এর কি করবো স্যার? আমরা অনুরাশি এবং সহগুণক বের করব। ওকে, তাহলে A2 এর অনুরাশি কেমনে বের করবো স্যার? আমি বলছি দেখেন কিভাবে বের করবো স্যার। এটা কয় নাম্বার সারিতে আছে? 2 নাম্বার, দিলেন কেটে 2 নাম্বার সারি কাইট। কয় নাম্বার কলামে আছে? সরি, হ্যাঁ 2 নাম্বার সারিতে ছিল, সেজন্য 2 নাম্বার সারি বাদ। কয় নাম্বার কলামে আছে? 1 নাম্বার, 1 নাম্বার কলামটা কেটে দিলেন। কেটে দেওয়ার পরে দেখেন তো 4টা উপাদান থাকে না? কি কি উপাদান থাকে বলেন তো? B1 C1 B3 C3, এই যে। তাহলে A2 এর অনুরাশি হচ্ছে কিন্তু স্যার এটা, A2 এর অনুরাশি হচ্ছে এটা। আপনি চাইলে এখানে একটা গুণ করে দিতে পারেন, B1 C3 মাইনাস B3 C1। ওকে, এই তো। তাহলে এটা হচ্ছে কি আমাদের স্যার? এটা হচ্ছে A2 এর অনুরাশি। এখন আপনাকে আবার কি বের করতে বলছে? যে সহগুণক বের করো। তাহলে স্যার A2 এর সহগুণক, সহগুণকের ক্ষেত্রে আমরা জানি কি পড়ছিলাম স্যার? চিহ্ন সহ অনুরাশি। তাহলে আমি অনুরাশিটা লিখলাম আগে, এই যে অনুরাশি যা ছিল সেটা লিখলাম, B1 C1 B3 C3 লিখলাম। তার আগে কি বসাইতে হবে? চিহ্ন, বলছিলাম কিন্তু চিহ্ন সহ। তাহলে এখন দেখেন এই A2 এই অবস্থানের চিহ্নটা কি? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই যে এটার চিহ্নটা কিন্তু মাইনাস। তাহলে এই যে স্যার মাইনাসটা বসাই দিন, এই মাইনাসটা বসাই দিলেই এটাই কি হয়ে যাবে স্যার? তার সহগুণক। আপনি চাইলে গুণ করে দিতে পারেন, মাইনাস ইন্টু B1 C3 মাইনাস C1 B3। এই তো স্যার, দ্যাট ইজ ইউর আনসার। এটাই কিন্তু আনসার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অনুরাশি কেমনে বের করব? অনুরাশি কেমনে বের করব স্যার? সেটা নিয়মটা হচ্ছে, কোন একটা উপাদান যে সারি এবং যে কলামে আছে, যে সারি এবং যে কলামে আছে, সেই সারি এবং সেই কলামটা আমরা বাদ দিব। যেমন আমরা A2 এর কথা বলছে না, A2টা ছিল 2 নাম্বার সারিতে, দেখেন এটা বাদ দিছি। এবং A2টা 1 নাম্বার কলামে ছিল, এটা বাদ দিছি। বাদ দেওয়ার পরে দেখেন এই যে 4টা উপাদান আছে, এই 4টা উপাদান নিয়ে যে নির্ণায়কটা গঠিত হয় সেটাই হচ্ছে ওই উপাদানের অনুরাশি। এই যে স্যার। আর সহগুণকটার ক্ষেত্রে কি করব?
অনুরাশি লিখবো তার আগে খালি চিহ্নটা বসাবো। তাহলে এটুর চিহ্নটা কি স্যার? এই যে মাইনাস, দেখেন অনুরাশি সেমই লিখছি, জাস্ট তার আগে চিহ্নটা বসা দিচ্ছি, তাহলে এটি কি হয়ে গেছে? সহগুণক। তাহলে অনুরাশির সহগুণকটা কি? চিহ্ন সহ অনুরাশি। ঠিক আছে, এই তো স্যার। তারপর আপনি গুণ টুন জায়গা করে দিবেন। ওকে, তাহলে এই যে রকমের এখন যদি আমি আপনাদেরকে একটা ম্যাথ দিই, পারবেন না বলেন? এটা এটা না, বাড়ির কাজ হচ্ছে এইটা, আপনারা বাড়ির কাজ করবেন। ঠিক আছে, এটা তো আজকে বোঝানো পসিবল না, কারণ এটা বোঝাতে গেলে অনেক কিছু বোঝানো লাগবে। কারণ এটা বোঝাতে গেলে নির্ণায়কের ধর্ম আপনাদেরকে জানতে হবে। নির্ণায়কের ধর্ম ছাড়া এই অঙ্ক পারবেন না। ধর্ম হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নির্ণায়ক পারতে গেলে এটা পড়তে হবে। তো নির্ণায়কের ধর্মটার জন্য একটা ক্লাস আমরা করবো, অনেকটা লম্বা একটা ক্লাস হয়ে গেল। বাট এটা শেষ করতে করতে, এটা শেষ করতে মিনিমাম আরো 1 ঘন্টা লাগবে। ঠিক আছে, 1 ঘন্টা এখন ক্লাস করানো সম্ভব না, একটা ক্লাসে নিতে হবে। এই অঙ্কটা আপনাদের বাড়ি কাজ, হোমওয়ার্ক, এটা সবাই করবেন। আর যা পড়ালাম সেটা হচ্ছে হ্যান্ড নোট দিবেন আমাকে। এটা আপনাদের বাড়ি কাজ, দুটা বাড়ি কাজ। পারবেন না এটা স্যার? এটা নির্ণায়ক দেওয়া আছে, সেখান থেকে বলছে 2 এর অনুরাশি ও সহগুণক বের করো। 2 এর অনুরাশি এবং সহগুণক বের করো। যেমন এখানে বলছি কি 2 এর অনুরাশি বের করো। স্যার 2 এর অনুরাশি কেন বের করবো? এটা কাটলেন, এটা কাটলেন, এই যে 4টা উপাদান থাকে, কত হচ্ছে? 3 নং 27, এবার গুণ করলে 4 7 28, তা কত থাকবে? -1 থাকবে। তাহলে -1 হচ্ছে অনুরাশি। আর সহগুণক কত হবে? এর চিহ্নটা কত? 2 এর চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +1 হবে आंसर। তো যে বুঝেন সেভাবে সরাসরি आंसर করতে পারবে। ঠিক আছে, ওকে। তো আমাদের আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে এই পর্যন্ত আমাদের ক্লাসের সাথে ছিলেন, তারা অনেক কিছু শিখতে পারছেন, বুঝতে পারছেন। পরিশ্রম হইতে হবে, ওই মাফিক আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও সামনে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।